আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মুবিন, সফটওয়্যার প্রকৌশল বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনাদের নবম দশম শ্রেণীতে নতুন ইনক্লুড করা হয়েছে। চ্যাপ্টারটির নাম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এই ক্লাসটা আসলে কাদের জন্য? এই ক্লাসটা তাদের জন্য যারা কখনো প্রোগ্রামিং জিনিসটা কি তা সম্পর্কে কোনো আইডিয়া নাই, কখনো প্রোগ্রামিং জিনিসটা করেনও নাই, তাদের জন্য একদম বিগিনার ফ্রেন্ডলি এই ক্লাসটা। আশা করি আমাদের এই ক্লাসের পর থেকে আপনারা প্রোগ্রামিং জিনিসটা কি এটা নিয়ে ভালো একটা ধারণা পাবেন। আপনাদের এই অধ্যায়ে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। প্রথম যে স্লাইডটা আপনারা দেখছেন এখানে কিছু ইন্ট্রো দেওয়া আছে যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, তারপর হচ্ছে আমার নাম দেওয়া আছে আর এই বেসিক জিনিসপাতিগুলো বলা আছে। সরাসরি আমরা পড়াশোনায় জাম্প করি। এই চ্যাপ্টারে কোন কোন বিষয় নিয়ে কথা বলা হয়েছে? এই চ্যাপ্টারে বলা হয়েছে প্রোগ্রামিংয়ের ধারণা, অ্যালগরিদম জিনিসটা কি, ফ্লোচার্ট কি, কোডিং কি। মূলত এই চারটা বিষয়কে নিয়েই বিভিন্ন পার্টে আলোচনা করা হয়েছে। এখন কথা হচ্ছে যে অ্যালগরিদম, ফ্লোচার্ট, কোডিং এই টার্মগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত না, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। আমাদের এই ক্লাসের পর থেকে আশা করি আপনারা এই অ্যালগরিদম জিনিসটা কি, ফ্লোচার্ট জিনিসটা কি, কোডিং বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা নিয়ে আইডিয়া পাবেন। শুধুমাত্র সামারাইজ করার জন্য আমি এখানে টপিক দিয়ে দিয়েছি যে আসলে এই চ্যাপ্টারটা কোন কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। প্রথম যে বিষয়টা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা বোঝার আগে আমরা একটা নর্মাল জিনিস বলি যে আসলে ভাষা জিনিসটা কি। ভাষা জিনিসটা হচ্ছে কমিউনিকেট করার একটা সিস্টেম। এই যে কমিউনিকেট করা, ফর এক্সাম্পল আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি, সিলেটের মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। একই সাথে আপনি যদি ভারত যান তারা অনেকেই হিন্দি ভাষায় কথা বলে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে তারা ইংরেজিতে কথা বলে। এই যে আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, আমরা একে অন্যের সাথে অনেক ডিফারেন্ট ভাষায় কথা বলি। ঠিক একইভাবে আমাদের কম্পিউটারেরও নিজস্ব একটা ভাষা আছে। এই যে ভাষা, এই ভাষাকে বলা হয় কম্পিউটারের ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষা হচ্ছে মানুষের ভাষা এবং কম্পিউটারের ভাষাকে কানেক্ট করার জন্য, কমিউনিকেট করার জন্য যেই ভাষাটা আছে ওইটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আপনাদের বইয়ে আসলে কীভাবে লেখা আছে? প্রোগ্রামিং ভাষা হলো একটি কৃত্রিম ভাষা যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য নির্দেশ দেয়। প্রোগ্রামিং ভাষা হলো একটি কৃত্রিম ভাষা যা কম্পিউটারের নির্দিষ্ট কাজ সম্পাদন করার নির্দেশ দেয়। এটি মূলত মানুষের বোধগম্য ভাষা এবং কম্পিউটারের বোঝার উপযোগী বাইনারি ভাষার একটি সংযোগ তৈরি করে। মানেটা হচ্ছে আপনারা এই যে কম্পিউটারের এত জটিলগুলা কাজ দেখেন, কিংবা অনেকেই মনে করেন যে আসলে মানুষের ব্রেইনের কোনো রিপ্লেসমেন্ট যদি থাকে তা হচ্ছে কম্পিউটার। কিন্তু এই কম্পিউটার একদম সিম্পল দুইটা ওয়ার্ডের বেসিসে নিজের ভাষাকে কন্ট্রোল করে। কোন দুইটা ওয়ার্ড? বাইনারি ওয়ার্ড। বাইনারি ওয়ার্ড কোনগুলা? বাইনারি ওয়ার্ড হচ্ছে 0 এবং 1। অর্থাৎ আমরা যে কম্পিউটারে এতগুলো ইনপুট দেই, প্রত্যেকটা ইনপুটকে কম্পিউটার কি করে 0 এবং 1-এ কনভার্ট করে, তারপর ওই অনুযায়ী কাজ করে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এই পার্টটা আমার কাছে সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি মনে হয় যে লার্নিং। কীভাবে দেখেন যে আপনার যে স্ট্রং পয়েন্ট থাকে, আপনার যে স্ট্রেংথটা থাকে, আপনার যে স্ট্রং জোনটা থাকে, ওইটাতে আপনি চাইলে পৃথিবীর সব কিছুই কনভার্ট করতে পারেন। যেমনটা হচ্ছে কম্পিউটারের 0 এবং 1 এই দুইটা ওয়ার্ডের মাধ্যমে তার সবগুলা সমস্যা কনভার্ট করে নিজের ভাষার মধ্যে নিয়ে সলিউশন করার চেষ্টা করে। তো প্রোগ্রামিং ভাষা কি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা দেখব একটা প্রোগ্রামের গঠন। মনে করেন এই যে ক্লাস করে করে আপনারা সবাই কি হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন। আপনারা এখন জুস পান করবেন। আচ্ছা, একটা জুসের বানানোর জন্য আমাদের অনেক কিছু করতে হয়। কি করতে হয়? একটা গ্লাসের প্রয়োজন, অনেকগুলা লেবুর প্রয়োজন, একটা স্ট্রয়ের প্রয়োজন, একটা চামচের প্রয়োজন। এই সবগুলা জিনিস যখন আমরা একসাথে ইন্টিগ্রেট করব, একসাথে মেশাবো, সম্পাদন করব, তারপর আমরা জুস খেতে পারি।
ঠিক একইভাবে একটা প্রোগ্রামের জন্য প্রোগ্রামের আউটপুট দেখতে হলে আমাদেরকে কী করতে হয়, প্রথমে প্রোগ্রামের ইনপুট নিতে হয়, তারপর ওইটাকে প্রসেস করতে হয়, তারপর আউটপুট পেতে হয়। তো একটা প্রোগ্রামের গঠনের 3টা পার্ট থাকে বেসিক্যালি, কি ইনপুট যেটা হচ্ছে আমরা দিব, প্রসেস যেটার মাধ্যমে প্রসেস হবে, তারপর একটা আউটপুট দেখতে পাবো। এই হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার অফ প্রোগ্রামিং। এখন কথা হচ্ছে এই যে আমরা প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি, আসলে একটা প্রোগ্রাম মেক করার জন্য কি কি স্টেপগুলো প্রয়োজন। একটা প্রোগ্রাম মেক করার জন্য প্রথমে যেটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। আপনি যে একটা প্রোগ্রাম নিয়ে কাজ করবেন, আসলে আপনি কেন কাজ করবেন, এই প্রবলেমটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আসলে প্রবলেমটা আসলে কি, কোন প্রবলেমের সলিউশনের জন্য আপনি প্রোগ্রাম বানাবেন। আপনি নিশ্চয়ই প্রোগ্রাম বা একটু জটিল জিনিসপাতি আপনি এমনি এমনি করতে যাবেন না। তার মানে প্রথম জিনিসটা দেখতে হবে আপনার প্রবলেমটা কি, এটা অ্যানালাইসিস করতে হবে। তারপর প্রবলেম ডিজাইন। এই যে আপনার প্রবলেমটা, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম 5+2 সমান কত, এইটা একটা প্রবলেম। এই প্রবলেমটা সলিউশনের জন্য আপনি কি করবেন, আপনি প্রথমে 5 তার সাথে কি করবেন, 2কে যুক্ত করবেন, তারপর একটা সলিউশন পাবেন, রাইট। এই যে সলিউশনটা পাওয়ার জন্য আপনি কি করেছেন, প্রথমে এই সংখ্যাটা আইডেন্টিফাই করেছেন, তারপর তার আরেকটা সংখ্যা আইডেন্টিফাই করছেন, তারপর তাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, এই জিনিসটা আইডেন্টিফাই করেছেন। এটাকে বলে কি প্রবলেম ডিজাইন, যে এই প্রবলেমটা পার্টিকুলার প্রবলেমটা আমি কোন সিস্টেমে আসলে ডিজাইন করব, কিভাবে সলভ করব। তারপর কি, তারপরের টার্মটা আসে টেস্টিং অ্যান্ড ডিবাগিং। টেস্টিং কি, আপনি একটা প্রোগ্রাম তৈরি করলেন, তৈরি করার পর এটা আসলে কি কাজ করে কিনা, এটা কি আসলেই প্রপার ওয়েতে চলতেছে কিনা, এই জিনিসটা তো অবশ্যই আমাদের দেখতে হবে, না হলে আমাদের প্রোগ্রাম বানিয়ে তো আসলে লাভ নাই। এই জিনিসটাকে বলে কি প্রোগ্রাম বানানোর পর টেস্টিং। ডিবাগিং, ডিবাগ বা বাগ জিনিসটা আসলে কি, বাগ জিনিসটা হচ্ছে ছোটো ছোটো পোকা। প্রোগ্রামিংয়ে বাগটা কি, প্রোগ্রামিংয়ে বাগটা হচ্ছে আপনি যে প্রোগ্রামটা বানাচ্ছেন এটাতে যদি কোনো ইরর আসে, কোনো ভুল আসে, এই ভুলটা ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম 5+2 এইটার একটা সলিউশন আপনার প্রোগ্রাম দেওয়ার জন্য। এইটার নর্মাল আনসার কত আসে, এটা নর্মাল আসে 7, কিন্তু আপনি যে কোড করলেন এইটার সলিউশন আসলো 8। তাহলে কি এই প্রোগ্রামটায় ভুল আছে না? অবশ্যই আছে। এই ভুলটা শুধরানোর জন্য যেই জিনিসটা করা হয় তাকে বলা হয় ডিবাগিং। ওকে, তারপরে আপনার প্রোগ্রামকে কি করতে হবে, তারপরে আপনার প্রোগ্রামটাকে একটা সেভ করতে হবে, সেভ বা স্টোর করতে হবে। আশা করি এই জিনিসটাও ক্লিয়ার। এইবার আসেন ইন্ট্রোডাকশন টু পাইথন। এখন কথা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা আপনাদের দেওয়া আছে, আসলে পাইথন জিনিসটা আসলে কী বা পাইথন ল্যাঙ্গুয়েজটা কী। প্রোগ্রামিংয়ের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন করে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি আগেই যেটা বললাম, বাংলা আছে, ইংরেজি আছে, হিন্দি আছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক একইভাবে প্রোগ্রামিংয়ের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা পাইথন। সো ইন্ট্রোডাকশন টু পাইথনে আমরা কী পড়বো, দেখেন পাইথন হলো একটা উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন লেভেল কি, এই যে ল্যাঙ্গুয়েজের অনেকগুলো লেভেল থাকে, একটা হচ্ছে ল লেভেল, একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এই জিনিসগুলো অনেকটা লেভেল, এত ডিপলি আপনাদের জানা লাগবে না, আপনারা শুধু এটা জানেন যে পাইথন হচ্ছে একটা উচ্চস্তরের হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। এইবার আসেন ইন্টারপ্রেটেড। এই ওয়ার্ডটার মানে কি, ইন্টারপ্রেটেড মানে হচ্ছে আপনার প্রোগ্রাম, ধরেন এই 1 লাইন প্রোগ্রাম, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, অন্যান্য যে ল্যাঙ্গুয়েজে আপনি যদি ছোট্ট যে কোনো লাইনে, ধরেন লাইন 1, 2, 3, 4, যে কোনো এক লাইনে যদি ভুল করেন তাহলে আপনার আউটপুট আসবে না। কিন্তু ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজে আপনি প্রথম লাইন সঠিক লিখছেন, ওই লাইনটা দেখাবে, দ্বিতীয় লাইন সঠিক করেছেন, ওই লাইনটা দেখাবে, আপনার তৃতীয় লাইনে ভুল হয়েছে, এটাতে ক্রস আসবে। অর্থাৎ আপনার যেই লাইনে যাওয়ার পর আপনার কোডটা ভুল হয়েছে ওই লাইন অবধি যাবে, ওই লাইনে গিয়ে দেখাবে ভুল। এটাকে বলা হয় ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তারপরের বিষয়টা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কি, অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রজেক্ট যেগুলো থাকে, ওই প্রজেক্টকে গুছানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসপাতি ইউজ করা হয়। এইগুলাকে এনক্যাপসুলেশন বলে,
পলিমরফিজম বলে, এই টার্মগুলো আপনাদের আপাতত জানার দরকার নাই। শুধু এটা জানেন যে অবজেক্ট ওরিয়েন্টেড মানে গুছানো, অনেক গুছানো কোনো একটা প্যাকেজকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড। সো পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ভাষা সিম্পল ও সিনট্যাক্স বহুমুখী ব্যবহারের জন্য বিখ্যাত। সহজ বাক্যে পাইথন হচ্ছে একটা উচ্চ স্তরের, তারপর হচ্ছে ইন্টারপ্রেটেড এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে অনেক সিম্পল সিনট্যাক্সের মধ্যে এবং অনেক বেশি বিখ্যাত। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই আমরা যে এই পাইথনটা শিখবো, শেখার পর এই পাইথন দিয়ে কী কী করতে পারবো? পাইথন দিয়ে যেটা করা যাবে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট কি? এই যে আপনারা বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করেন, ফর এক্সাম্পল দারাজ, দারাজ সবাই ইউজ করেছেন, দারাজের যে ওয়েবসাইট আছে, এই টাইপের যে ওয়েবসাইটগুলো, এইগুলা হচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য পাইথন ইউজ করা হয়। ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং বর্তমান ওয়ার্ল্ডের অনেক বেশি পপুলার এবং অনেক বেশি কি বলে যে আপনার গ্লোবালাইজেশনের যুগে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিংকে আপনি ছাড়া চিন্তাই করতে পারবেন না। এই যে আপনার বিশাল টাইপের ডাটা নিয়ে যে কাজ করা হয়, বিশাল টাইপের ডাটা নিয়ে যে বিভিন্ন প্রেডিক্ট করা হয়, ইন্টিগ্রেট করা হয়, এই জিনিসগুলো হচ্ছে ডাটা সায়েন্স। এবং মেশিন লার্নিং জিনিসটা কি? মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে আপনার তারপরের যে বিষয়টা স্ক্রিপ্টিং এবং অটোমেশন করতে পারবেন, গেম ডেভেলপমেন্ট, বিভিন্ন টাইপের যে গেম আছে আপনারা যেগুলো খেলে থাকেন ওইগুলোর ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং। সাইবার সিকিউরিটি জিনিসটা কি? এই যে আমরা ফেসবুক ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, এইগুলার বিভিন্ন সময় দেখেন যে হ্যাক হয়ে যায়, বিভিন্ন ধরনের তথ্যগুলা হারাই যায়, চুরি হয়ে যায়, এই টাইপের তথ্যগুলো চুরি হয়ে যায়, বেসিক্যালি হারায় না, মানে এই টাইপের জিনিসগুলোর একটা সিকিউরিটি সিস্টেম দরকার। এই সিকিউরিটিকে কি বলে? এই সিকিউরিটিকে বলে সাইবার সিকিউরিটি। এবং ইথিক্যাল হ্যাকিং কি? ইথিক্যাল হ্যাকিং হচ্ছে ফর এক্সাম্পল আপনার একটা আইডি যেটা হচ্ছে অন্য একজন দুষ্কৃতিকারী কোনোভাবে হ্যাক করে নিয়েছে, তার থেকে ব্যাক করে নেওয়া, কিংবা বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীকে বিভিন্ন ডাটা বের করে আনা, এটাই হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। তারপর হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার উপর পুরো পৃথিবীটা টিকে আছে, ফর এক্সাম্পল আপনার ChatGPT, ডিপসিক বা বিভিন্ন যে সিস্টেমগুলো ওইগুলা। এবং আইওটি অর্থাৎ ইন্টারনেট ওরিয়েন্টেড যে জিনিসপাতি আছে ওইগুলোকে বলা হয় আইওটি। ওকে, তারপর আসেন ট্রান্সলেটর। ট্রান্সলেটর জিনিসটা কি? ট্রান্সলেটর মানে হচ্ছে অনুবাদক। আমরা আগেই বলেছি, ফর এক্সাম্পল আমরা যদি ধরেন আমরা জাপান যাই, জাপান গেলে আমরা জাপানের ভাষা জানি না, তো আমাদের কি করতে হয়? বিভিন্ন জিনিস, ধরেন একটা দোকানে আমরা গিয়েছি জাপানের, ওই জায়গায় যাওয়ার পর আমরা একটা লেখা দেখেছি, আমরা ওটাকে কী করতে হবে? আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট করতে হবে। সেম একইভাবে আমরা যে কথাগুলো বলবো কম্পিউটারকে, ওইটাকে ট্রান্সলেট করে কম্পিউটারের ভাষাকে একজন বলে দেয়। সো এটাকে কী বলে? এটাকে বলে হয় অনুবাদক বা ট্রান্সলেটর। ট্রান্সলেটর কয় ধরনের? ট্রান্সলেটর হচ্ছে দুই ধরনের। ট্রান্সলেটর কয় ধরনের? ট্রান্সলেটর হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, একটা হচ্ছে কম্পাইলার, আর একটা কি? আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, এই জিনিসগুলো আসলে কি? কম্পাইলার কি আর ইন্টারপ্রেটার জিনিসগুলো কি? দেখেন, কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে কিছু রূপান্তর ব্যবস্থা। আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে। সহজ বাক্য হচ্ছে আমরা আগে যেটা বলেছিলাম, ধরেন আপনি 100 লাইনের কোড লিখছেন, এই 100 লাইনের কোড যদি সঠিক হয়, কোনো ভুল না হয়, তখন এটাকে কি করবে? কম্পাইলার কম্পাইল করবে। ফর এক্সাম্পল আপনার প্রোগ্রামিং ভাষা লিখছেন, ওইটাকে কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করবে, এটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে আপনার প্রোগ্রামিং ভাষাকে কম্পাইল করে একটা মেশিন কোডে রূপান্তর করবে। এতে আপনার 100 লাইনের মধ্যে যদি এক লাইন ভুল থাকে, ওই এক লাইনটাকেই ইরর দেখাবে, বাকিগুলোকে আপনার কম্পাইল করবে। ফর এক্সাম্পল আপনি 1, 2, 3, 4 এরকম 10টা লাইন সঠিক লিখছেন, 11 নম্বর লাইন ভুল, তাহলে আপনার প্রোগ্রাম 10 নম্বর লাইন পর্যন্ত যাবে, তারপর 11 নম্বর লাইনে গিয়ে ইরর দেখাবে। এইটাই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক যে ডিফারেন্ট। তারপরের জিনিসটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল বা চলক কি? আমি কিছু জিনিসপাতি লিখি, আপনারা নিশ্চয়ই চিনেন, যেমন ধরেন এক্স, ওয়াই, এইগুলা কি? আমরা ছোটোবেলায় অনেকগুলো ম্যাথ করে আসছি, যেটা ধরেন এক্সের মধ্যে
2 দিয়ে আছে, ওয়াই এর মধ্যে 7 দিয়ে আছে। এই যে এক্স এর মধ্যে 2, এটা কি ফিক্সড? এটা কি কোনো আনচেঞ্জেবল না? আমরা এই 2 এর বদলে কি লিখতে পারি? 2 এর বদলে মুছে আমরা লিখতে পারি 4, 2 এর বদলে লিখতে পারি 5, 2 এর বদলে লিখতে পারি 7। এই যে একটা কৌটা, এই যে একটা এক্স নামক জিনিস, এটার মধ্যে বিভিন্ন মানটাকে রাখতে পারছি, তাই এক্সকে কি বলা হবে? ভেরিয়েবল বা চলক। কি বলা হবে? ভেরিয়েবল বা চলক। আমি একটু সহজভাবে বোঝাই। ফর এক্সাম্পল, আপনার বাসায় গুঁড়া দুধ আছে, মিল্ক পাউডার আছে, বিভিন্ন টাইপের মশলা আছে, চিনি আছে বা লবণ আছে। এইগুলা কি? গুঁড়া দুধের বৈশিষ্ট্য একরকম, মশলা অন্যরকম, লবণ বা চিনি অন্যরকম। আমরা যদি এইগুলাকে বাসায় গুছিয়ে রাখতে চাই, কি করি? বিভিন্ন টাইপের বক্সের মধ্যে রাখি। সবগুলা কি একটা বক্সে রাখা যাবে? না, এক একটার জন্য এক এক বক্স। ফর এক্সাম্পল, আমরা দুধের জন্য একটা বক্স রাখতে পারি, মশলার জন্য একটা বক্স রাখতে পারি, চিনির জন্য বা লবণের জন্য অন্য একটা বক্স ইউজ করতে পারি। এই যে বক্সগুলা, যেগুলোর মধ্যে আমরা রাখছি, এই যে কন্টেইনারগুলা যেটা কন্টেইন করে রাখে, তাকে বলা হয় ভেরিয়েবল বা চলক। বুঝে গেছে? সহজ বাক্যে, আমার বিভিন্ন টাইপের জিনিস যেখানে রাখি, ওইটাকে বলা হয় ভেরিয়েবল বা চলক। ওকে, তাহলে ভেরিয়েবল বা চলক কি আমরা বুঝতে পেরেছি। ভেরিয়েবল বা চলক কি? যে আমার বিভিন্ন টাইপের যে জিনিস থাকে, ডিফারেন্ট জিনিস, এটাকে যখন আমরা আলাদা আলাদা বক্সে রাখি, এই যে বক্সটা, যে কন্টেইনারটা, তাকে বলা হয় চলক। ওকে, চলক কি আপনাদের আশা করি আইডিয়া হয়ে গেছে। এখন আসেন চলক বা ভেরিয়েবল লেখার নিয়ম। চলক বা ভেরিয়েবল লেখার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি চাইলেই যে কোনোভাবেই লিখতে পারবেন না। প্রথম যে নিয়মটা, ভেরিয়েবলের নাম একটি শব্দ হতে হবে। মানে কি? মানে আপনি চাইলে এটা লিখতে পারবেন না যে রহিম, তারপর একটা গ্যাপ, তারপর করিম। এইভাবে আপনি ভেরিয়েবল লিখতে পারবেন না। আপনাকে একটা শব্দের মধ্যে ভেরিয়েবল লিখতে পারবেন। এখন কথা যে ভাই, ভেরিয়েবল কি হয় বা ভেরিয়েবলের আসলে নামটা কি? ধরেন আপনি মানে নির্দিষ্ট কি কোনো আছে যে আমি রহিম বা করিমই নিতে হবে, এর বাইরে কোনো কিছু নিতে পারবো না? আসলে এমন না। ভেরিয়েবল আপনি যা ইচ্ছা তাই নিতে পারেন। আপনি হাতি নিতে পারেন, গরু, ছাগল, যা ইচ্ছা। তো আপনার নিজের নাম দিয়েও একটা ভেরিয়েবল হতে পারে। কিন্তু ভেরিয়েবলটা একটা ওয়ার্ডের মধ্যে হতে হবে। যদি আমরা দুইটা ওয়ার্ডে কানেক্ট করতে চাই, তখন আমরা একটা কি করতে হবে? আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এরকম একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ওকে, এইটা সঠিক। ভুল কোনগুলা? যদি আমরা লিখতাম যে, যেমন ধরেন রহিম, তারপর আমরা গ্যাপ, তারপর লিখলাম করিম, এই জিনিসটা ভুল। এই জিনিসটা কি? এই জিনিসটা ভুল। আর এই জিনিসটা সঠিক। আমার ভেরিয়েবল একটি শব্দ হতে হবে। যদি আমরা দুইটা শব্দ মানে একসাথে ইন্টিগ্রেট করতে চাই, তখন আমাদের কি করতে হবে? আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এই যে আন্ডারস্কোর আমরা ব্যবহার করেছি। তারপরের যেটা নিয়ম, তার ভেরিয়েবলের নাম অবশ্যই এ থেকে জেড বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। আপনি চাইলেই ভেরিয়েবলগুলা কোনো নাম্বার, ফর এক্সাম্পল 1 2 3 4 এরকম 9 পর্যন্ত যে নাম্বারগুলো থাকে, এই নাম্বার দিয়ে আপনি চাইলে ভেরিয়েবল শুরু করতে পারবেন না। অথবা আপনি কোনো @ বা অন্যান্য যে চিহ্নগুলো, ওইগুলো দিয়েও শুরু করতে পারবেন না। আপনার শুরু করতে হবে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড দিয়ে, যে কোনো একটা লেটার দিয়ে, অথবা আন্ডারস্কোর দিয়ে। ফর এক্সাম্পল, আপনি লিখতে পারেন আন্ডারস্কোর রোহিত। এইটা একটা ভেরিয়েবল হতে পারে। অথবা হতে পারে রাহিম, এইটা একটা ভেরিয়েবল হতে পারে। অথবা হতে পারে SAPL, শাপলা ফুল, FUL, একটা আন্ডারস্কোর দিয়ে দুইটা ওয়ার্ডকে আমরা জুড়ে দিচ্ছি। এইটা সঠিক। আপনি চাইলে এভাবেও লিখতে পারেন যে রহিম, RAHIM, রহিম 1, করিম দেওয়ার পর আপনি চাইলে দিতে পারেন 9। এই যে প্রথমে শুরু হবে কি দিয়ে? এ থেকে জেড পর্যন্ত। তারপরে চাইলে আপনি সংখ্যা যুক্ত করতে পারেন, কিন্তু আপনি শুরুর দিকে কি করতে পারবেন না?
কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি যে শুরু করলেন 9 রোহিত, এটা কি হবে? এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। ফর এক্সাম্পল, আপনি লিখলেন @ রহিম, এইটাও কি হবে? এইটা হচ্ছে ভুল। ওকে, থার্ড যে নিয়মটা ভেরিয়েবল লেখার, যেই জিনিসটা আপনার খেয়াল করতে হবে যে পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ ভাষা কি? আপনি মনে করেন আপনি এখানে লিখলেন মুবিন, MUBIN, একটা ভেরিয়েবল, আরেকটা ভেরিয়েবল MUBIN, দুইটাই মুবিন কিন্তু দুইটা আলাদা। কখনোই আপনার এই মুবিনের ফাংশনকে ডিক্লেয়ার করে না, দুইটা আলাদা ফাংশন। অর্থাৎ আপনার এম এখানে বড় হাতের, এম এখানে ছোটো হাতের, এই দুইটা আলাদা শব্দ, এটাকে বলে কেস সেন্সিটিভ। আপনি এই দুইটা শব্দকে কখনো এক বলতে পারেন না। ফর এক্সাম্পল, আপনি CAT ক্যাট বড় হাতের লিখে আপনি ওই ক্যাটটাকে CAT ক্যাট আবার পরের লাইনে লিখলে এই ক্যাটটার সমান কখনোই হবে না, দুইটা আলাদা এবং দুইটা ইন্ডিভিজুয়াল। তারপরের যে বিষয়টা, পাইথনের কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, ওইগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন না। পাইথনের সংরক্ষিত বা রিজার্ভ কিওয়ার্ড এগুলো ব্যবহার করা যাবে না। মানে ভেরিয়েবল যেগুলো, ওইগুলো আপনি কিছু কিওয়ার্ড নিতে পারবেন না। কোন কিওয়ার্ডগুলো? ফলস নিতে পারবেন না, ট্রু, নান, এজ, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ইফ এলস, এক্সেপ্ট, হোয়াইল, রিটার্ন, ফর, গ্লোবাল, এই ওয়ার্ডগুলোকে আপনি ভেরিয়েবল হিসাবে নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ ওইগুলা পাইথনের মধ্যে আলাদা একটা মিনিং বহন করে, ওইগুলার আলাদা একটা কাজ আছে। আপনি নাম নিবেন, কিন্তু আপনি এমন নামগুলো নিতে পারবেন না যেগুলো হচ্ছে একটা ফাংশন। যেমন ধরেন, আমি আপনাদেরকে বলি, আপনি আপনার নাম যে কোনো কিছু রাখতে পারেন, কিন্তু আপনি আপনার নাম রাখলেন হচ্ছে আমার নাম বাবা, এইটা জিনিসটা আসলে বাবা জিনিসটা তো অন্য একটা অর্থ বহন করে, অন্য একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। সেম একইভাবে পাইথনের মধ্যে এই জিনিসটা আপনি করতে পারবেন না। তারপরে আসেন ডাটা টাইপ। এখন ডাটা টাইপ জিনিসটা কি? আমি আপনাদেরকে আগে বলেছিলাম, ফর এক্সাম্পল, আপনার বাসায় মশলা আছে, মিল্ক পাউডার আছে এবং চিনি অথবা সল্ট আছে। এই যে জিনিসটা, অথবা আমি বেশ কয়েকটা জিনিস লিখি। ধরেন আপনার বাসায় কি আছে? আপনার বাসায় দেওয়া আছে চিনি, আপনার বাসায় আছে ধরেন পানি, আপনার বাসায় আছে চাল। এখন আপনি চিনির জন্য যেহেতু চিনির দানা দানা, তাই আপনি এইটাতে একটা চাইলেই, যেটার মধ্যে হচ্ছে কি বলে, একটা পলিথিন ব্যাগ বা যে কোনো কিছুতে রাখতে পারেন, সমস্যা নেই। একটা পলিথিন ব্যাগের মধ্যে একটা চিনি রাখা যায়, কৌটা অথবা পলিথিন ব্যাগ যে কোনো কিছুর মধ্যেই আপনি চাইলে একটা চিনি রাখতে পারেন। কিন্তু আপনার পানি রাখতে হবে এমন পাত্রের মধ্যে যার মধ্য দিয়ে পানি নিচে না পড়ে যায়। চালকেও রাখতে হবে ওইভাবেই। আপনার চাল আর পানি, চাল হচ্ছে কি? চাল হচ্ছে কঠিন, পানি হচ্ছে তরল। আপনি কি একটা তরলকে চাইলে যে কোনো কৌটার মধ্যে রাখতে পারবেন? পারবেন না। তরলের জন্য এমন কৌটা দরকার যাতে তরল বাহিরের দিকে বা নিচের দিকে পড়ে না যায়। আপনি চাইলে চালকে হচ্ছে যে কোনো একটা বস্তার মধ্যে রাখতে পারেন, কিন্তু আপনি কি চাইলেই একটা পানিকে কি বস্তার মধ্যে রাখা যায়? রাখা যাবে না। কারণ কি? কারণ পানি গড়িয়ে পড়তে পারে। সেম একইভাবে আমাদের ভেরিয়েবলগুলো, আপনার ভেরিয়েবল যে কোনো নামের নিতে পারেন, কিন্তু আপনার এই ভেরিয়েবলটার টাইপ কি হবে, আপনি আসলে এর মধ্যে কি ধরনের জিনিস রাখবেন, আপনি কি এটার মধ্যে কঠিন রাখবেন, তরল রাখবেন, নাকি বায়বীয় রাখবেন, এই জিনিসটা আপনার বলে দেওয়া লাগে। এই বলে দেওয়াটাকে কি বলে? ডাটা টাইপ। এই জিনিসটাকে কি বলে? ডাটা টাইপ। ডাটা কি? এই যে আপনারা যোগ, বিয়োগ বা বিভিন্ন নাম্বারগুলোর কনভার্ট করেন, বিভিন্ন প্রবলেমগুলোর আইডেন্টিফাই করেন, কিসের ভিত্তিতে করেন? এইগুলো হচ্ছে ডাটার ভিত্তিতে। এই ডাটাগুলোর একটা টাইপ হয়। যেমন ধরেন হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার কোনগুলা? একটু আমি এগুলোকে একটু নিচে নিয়ে দিই। ওকে, তো ইন্টিজার নাম্বার কোনগুলা? ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি হতে পারে? 1, 2, 3, এইরকম যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। -2, -3, -5, এইগুলো সবগুলা কি? এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার।
বা পূর্ণ সংখ্যা। তারপরে আছে ফ্র্যাকশন নাম্বার। ফ্র্যাকশন নাম্বার কি? ফ্র্যাকশন নাম্বার হচ্ছে 5/2, এইগুলা কি একটা ফ্র্যাকশন নাম্বার। 0.3 এটা একটা ফ্র্যাকশন নাম্বার বা দশমিক সংখ্যা। 9.5 এইগুলা কি? এটা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার। তারপর হচ্ছে এ, বি, সি, ডি, এইগুলা কি? এগুলা হচ্ছে ক্যারেক্টার। এগুলা কি? ক্যারেক্টার। যখন আমরা একটা নাম নিলাম, ফর এক্সাম্পল MUPIN, এই অনেকগুলা ক্যারেক্টার মিলে যখন একটা নাম হয় তখন তাকে বলা হয় স্ট্রিং। ওকে, লাস্ট যে টপিকটা তা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস কি? ফর এক্সাম্পল আপনাকে বলা হলো 20 5-এর চেয়ে বড়, এটা কি ট্রু না ফলস? এই যে কোয়েকশনটা ট্রু অর ফলস, এই জিনিসগুলো ট্রু এবং ফলস জানার জন্য যে প্রোগ্রামটা আমরা ইউজ করব তাকে বলা হয় বুলিয়ান। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক যে ডাটা টাইপগুলো। ডাটা টাইপ কি আমরা একবার রিভাইজ করি। ইন্টিজার নাম্বার কোনগুলো? পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে ফ্র্যাকশন নাম্বার যেগুলো হচ্ছে দশমিক সংখ্যা। তারপর হচ্ছে ক্যারেক্টার কোনগুলো? ABCD, এগুলোকে ক্যারেক্টার বলে। আর যখন অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা নাম বা তৈরি করে, একটা ওয়ার্ড তৈরি করে, এগুলো হচ্ছে একটা স্ট্রিং। তারপরে হচ্ছে ট্রু এবং ফলস জানার জন্য আমরা যে ডাটা টাইপটা ইউজ করি তাকে বলা হয় বুলিয়ান। আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে আরও ডিপ বিষয়গুলো জানবো এবং প্রোগ্রামিংয়ে সরাসরি মুভ করবো। থ্যাংক ইউ।